মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। উঠে আসছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ 18টি সংবাদ পৌঁছে দিচ্ছি সরাসরি আপনাদের কাছে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলি নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। জ্বলছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তাণ্ডব জামাতপন্থীদের, আন্দোলনকারীদের চাপে অবশেষে ইস্তফা দিতে বাধ্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর বিমানে পালিয়ে এলেন ভারতে। বর্তমানে গোটা বাংলাদেশ সেনার নিয়ন্ত্রণে। বাংলাদেশ গণভবনে চলছে চরম লুঠতরাজ। মাত্র 4 দিনের আন্দোলনেই পতন হলো বাংলাদেশ সরকারের। পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2007 সালের পর আবারও ওপার বাংলায় ক্ষমতা গেল সেনাবাহিনীর হাতে। সেবার ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব শেষের অশান্ত পরিস্থিতি, আর এবার কোটা বিরোধী আন্দোলনের জের। সোমবার দুপুরে শেখ হাসিনাকে গদি ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। দিয়েছিলেন মাত্র শেখ হাসিনাকে 45 মিনিট সময়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি শেখ হাসিনাকে। দুপুরেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সন্ধ্যা 6টা নাগাদ তারা এসে নামেন ভারতে। দিল্লির কাছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দুজনে 1 ঘন্টা বৈঠক করেন সেখানকার বায়ুসেনার লাউঞ্জে। যদিও নয়াদিল্লির কাছে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। তার ছেলে সাজিব ওয়াজিদ জয় লন্ডনে থাকেন। ব্রিটেনের কাছেই রাজনৈতিক আশ্রয় চেয়ে আর্জি জানিয়েছেন শেখ হাসিনা বলে জানা যাচ্ছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অনুমোদন এখনও দেওয়া হয়নি শেখ হাসিনাকে। ফলে আরও বেশ কয়েকদিন ভারতেই থেকে যেতে পারেন আপাতত শেখ হাসিনা। এদিকে ব্রিটেনে পা রাখার আগেই অবশ্য হাসিনা পুত্র জয় এক সংবাদ মাধ্যম করে জানিয়ে দিয়েছেন তার মা আর রাজনীতিতে পা রাখবেন না। এত পরিশ্রমের পরেও একটি ছোট্ট অংশের বিক্ষোভে তিনি বীতশ্রদ্ধ। রবিবার থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন শেখ হাসিনা। এদিন নিরাপত্তার স্বার্থে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যেই তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করা হলো। সব মিলিয়ে স্বাধীন বাংলাদেশের এক অধ্যায়ের সমাপ্তি হলো এদিন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাতেই ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হলো, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, দেশের সম্পদ রক্ষায় সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। মঙ্গলবার আজ সকাল থেকে কারফিউ উঠে যাচ্ছে, আর বিএনপি প্রধান খালেদা জিয়াকে অবিলম্বে স্থায়ীভাবে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। অবশ্য বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। গত 1 মাসে গ্রেপ্তার হওয়া সমস্ত আন্দোলনকারীকে মুক্তি দেওয়া এবং নিহত আহতদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করেছেন এদিন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে রবিবার উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। 13 জন পুলিশ কর্মীকে হত্যা করা হয়েছিল। রবিবার বাংলাদেশে মোট মৃত্যু হয়েছিল 97 জনের। সূত্র মারফত জানা যাচ্ছে গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত 300 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। তারপরেই সোমবার মার্চ টু ঢাকা নামে অসহযোগ কর্মসূচির ডাক দেওয়া হয় আন্দোলনকারীদের তরফ থেকে। জবাবে রাতেই 3 দিন ছুটি ঘোষণা করে সরকার। সকাল 10টা থেকে 11টার মধ্যে হাজার হাজার আন্দোলনকারী মিছিল করে এগিয়ে আসে উত্তরা রাজলক্ষ্মী বনশ্রীর দিকে। দুপুরের আগেই বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দুপুরে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে তা বন্ধ হয়ে যায়। এর মাঝেই হাসিনার পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। গণভবনের দিকে দৌড়ে যায় উত্তেজিত জনতা। এদিনও অন্তত 135 জনের মৃত্যুর খবর আসছে বাংলাদেশ থেকে। ইতিমধ্যে প্রাণ হাতে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছেন সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা। সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার করে আগরতলায় অবতরণ করেন তারা। বিজেপি শাসিত ত্রিপুরা রাজধানী আগরতলা বাংলাদেশের অন্যতম নিকটবর্তী শহর। ভারতে পৌঁছানোর পর তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। সূত্রের খবর, হাসিনা এবং তার বোন রেহানাকে অজ্ঞাত সেফ হাউসে রাখা হয়েছে ভারতের তরফে। এছাড়াও বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়ি। তিনি শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সাংসদ। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় কেন তিনি চুপ ছিলেন এই প্রশ্ন তুলে মোর্তাজার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়াও আন্দোলনকারীদের টার্গেটে রয়েছে বাংলাদেশের আরেক ক্রিকেটার বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। এই মুহূর্তে তিনি দেশে ফিরছেন না বলেই জানা যাচ্ছে। এছাড়াও পশ্চিম বাংলার টলিউড অভিনেতা দীপক অধিকারী দেব তথা দেবের বাংলাদেশের চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শেষ খবরে জানা যাচ্ছে।
এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে তালিবানি কায়দায় লুঠোদ রাত চলছে। বর্তমানে মুজিব কন্যার বিছানাও দখল করা হয়েছে। মুরগি, পায়রা, ফ্রিজ, মাছ চুরি করা হচ্ছে। 2021-এর 15ই আগস্ট আর 2024-এর 5ই আগস্ট, সময়টা 3 বছরের ব্যবধান হলেও মিল রয়েছে অনেকটা। বছর 3 আগে 15ই আগস্ট আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান। সেই দেশের রাষ্ট্রপতি ভবনে ঢুকে দেদার লুঠোতরাজ চালিয়েছিল তারা। রাষ্ট্রপতি ভবনের ফ্রিজ খুলে খাবার খেয়েছিল তারা। রীতিমতো আয়েস করে রাষ্ট্রপ্রধানের বিছানায় শুয়েছিল আন্দোলনকারীরা। এমনকি চেয়ার, টেবিল সবকিছু ব্যবহার করেছিল তালিবানরা। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও দেখা মিলল একই ছবির। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন দখলে নেয় একদল আন্দোলনকারী। চলে বিস্তর লুটপাট। চেয়ার, সোফা সেট, কম্বল হাতে পালাতে দেখা যায় অনেককেই। এক আন্দোলনকারীকে তো শুয়ে থাকতে দেখা গিয়েছে শেখ হাসিনার বিছানায়। এমনকি ফ্রিজ খুলে মাছ, মাংস, পায়রা লুট করে আন্দোলনকারীরা। শেখ হাসিনা তার সরকারি বাসভবন, গণভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে আন্দোলনকারীদের একাংশ সেখান থেকে লেপ, কাঁথা, বালিশ, চেয়ার থেকে শুরু করে টেবিল, ফ্যান, সোফা সেট, কম্বল, জলের ফিল্টার, মাইক্রো ওভেন লুট করে পালায়। এমনকি বাসভবন থেকে মুরগি, পায়রা, ফ্রিজ খুলে মাছ, মাংস নিয়ে চম্পট দেয় তারা। ঘড়ি, রাউটার, কাগজ, কম্পিউটার, এসি, ফ্রিজ সব কোনো কিছুই বাদ যায়নি। এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ হাসিনার শাড়িও পরে ফেলেন। অনেকে গণভবনের জলাশয়ে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতি অনেকটা পাকিস্তানের মতো হয়ে যাবে আশঙ্কা প্রকাশ করলেন শেখ হাসিনার পুত্র। বর্তমানে বাংলাদেশ সেনার দখলে রয়েছে। এখন সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতি চলছে। তবে এর মধ্যেই আশঙ্কা প্রকাশ করলেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ফেসবুকে নিজের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেছেন শেখ হাসিনা পুত্র জয়। সেখানে বাংলাদেশের সেনার উদ্দেশ্যে তিনি বলেন, মিলিটারির প্রতি আমার আহ্বান, আপনাদের দায়িত্ব আমাদের দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, নিরাপদে রাখা। দেশকে, দেশের সংবিধানকে নিরাপদ রাখা আপনাদের দায়িত্ব। সংবিধানকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। তার মানে 1 মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। কারণ সেটা হলে আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব। আমাদের এই যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে এক লহমায়। বাংলাদেশ এর থেকে আর কোনো দিন বেরিয়ে আসতে পারবে না। আমি সেটা চাই না, আপনারাও সেটা নিশ্চয়ই চান না। যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয়। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে, শেখ হাসিনার পাশেই ভারত স্বীকৃতি নয় বাংলাদেশের অনির্বাচিত সরকারকে। পদচ্যুত শেখ হাসিনার পাশেই রয়েছে ভারত। সোমবার সন্ধে 6টা নাগাদ গাজিয়াবাদের হিন্দন এয়ারফোর্সের এয়ারবেসে ল্যান্ড করে শেখ হাসিনার এয়ারক্রাফট। তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতে পৌঁছে ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চান শেখ হাসিনা। তবে তার ভারতে আসা বা থাকা নিয়ে কেন্দ্রের কোনো আপত্তি নেই বলে জানা যাচ্ছে। যদিও এর পরেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভারতের গোপন আশঙ্কায় কি সত্যি হতে চলেছে? কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ছদ্মবেশে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে ঘুরপথে সরকারের দখল নেওয়াই কি মূল উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে আলোচনা চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ মহলে। বাংলাদেশের ঘটনা পরম্পরা থেকে ভারতীয় গোয়েন্দাদের অনুমান, একটি নিখুঁত প্লট নির্মাণ করেই শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর পদ থেকে। তার চালক সেনাবাহিনী নেপথ্যে থাকতে পারে পাকিস্তান। সামনে অন্তর্বর্তী সরকার, যা কার্যত হতে চলেছে জামাত এবং বিএনপির নেতৃত্বাধীন পুতুল সরকার, তাতেই বেড়েছে ভারতের চরম চিন্তা, আশঙ্কা। সোমবার সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এ নিয়ে বিস্তারিত তথ্য দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অজিত দোভাল দেখা করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধীও। আজ সংসদে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর। প্রতিবেশী দেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে ভারত সরকার। যে কোনো মুহূর্তে উদ্বাস্তু স্রোত ভেসে আসতে পারে ভারতের দিকে। সতর্ক করা হয়েছে অসম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরাকে। মেঘালয় সীমান্তে সোমবার রাতেই জারি করা হয়েছে নাইট কারফিউ। সরকারি সূত্রে খবর, অনির্বাচিত সরকারকে স্বীকৃতি দেবে না ভারত। 2010 সালে ঢাকার ধানমন্ডিতে স্থাপিত হয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নিজস্ব বিভাগ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। সেখানে ওই দিন আগুন ধরিয়ে দেওয়া হয়। অপরদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার তিনি জানিয়েছেন,
সকলকে শান্ত থাকার অনুরোধ করছি আমি। বিষয়টা ভারত সরকারের অধীনে রয়েছে, তাই ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবেই কাজ করব। সমাজ মাধ্যমে পোস্ট এবং মন্তব্য করা নিয়ে সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের ঘটনায় আমরা সকলেই চিন্তিত, উদ্বিগ্ন। ফলে এমন কিছু মন্তব্য বা পোস্ট আপনারা করবেন না যাতে আমাদের দেশ বা রাজ্যে শান্তি নষ্ট হয়। পাশের রাষ্ট্রে কিছু হলে প্রতিবেশী দেশে তার প্রভাব অবশ্যই পড়ে। তাই আমাদের মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির উপর নজর রাখতে হবে যাতে সবাই আমরা ভালো থাকতে পারি। বিজেপি সহ অন্যান্য দলের নেতাদেরকে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভ্যালি চিটফান্ডে যারা বিনিয়োগ করেছিলেন তাদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা। রোজ ভ্যালির টাকা দেওয়ার ছাড়পত্র, পুজোর আগেই উপকৃত লক্ষাধিক রোজ ভ্যালির আমানতকারী। চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য বড় সুখবর, পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। রোজ ভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য চিটফান্ড এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ সেটের নেতৃত্বে একটি 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়। একটি ওয়েবসাইট www.rosevallyabc.com মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে গত 24 জুলাই বিশেষ PMLA আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। সেই নির্দেশ মতো এডিসিতে ওই টাকা জমা পড়লে যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে যাদের কম অঙ্কের আমানত 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন। শুধু এই 12 কোটি টাকাই নয়, জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি টাকা নগদ জমা রয়েছে ইডির কাছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লাভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলে জানা গিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে রাজ্য পুলিশ। খবর পাঠাতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অ্যাপ তৈরি করল রাজ্য পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে এবার সিভিক ভলেন্টিয়ারদের আরও বেশি করে ব্যবহার করবে রাজ্য পুলিশ। বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় কোনো অপরাধ হলে সংশ্লিষ্ট থানায় ওই খবর আসতে অনেকটাই দেরি হয়ে যায়, সময় লেগে যায়। ফলে ঘটনাস্থলে পুলিশের পৌঁছতে দেরি হয়ে যায়। সেই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবার এমন পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাতে চাইছে পুলিশের কর্তারা, যাতে অকুলস্থ থেকে তারা খুব দ্রুত খবর পাঠাতে পারেন। এই কারণে তৈরি হচ্ছে পৃথক মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ। তারা ওই অ্যাপের মাধ্যমেই খবর পাঠাতে পারবেন। খুব দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে সেই মতো পদক্ষেপ করবেন পুলিশ আধিকারিকরা। অপরদিকে শেয়ার বাজারে মহাপতন। 17 লক্ষ কোটি টাকার ভরাডুবি একদিনে। কোন কারণে মুখ থুবড়ে পড়ল স্টক মার্কেট? শেয়ার বাজারে বড় ধাক্কা, হু করে পড়ল শেয়ারের দাম। বিনিয়োগ নিয়ে চরম দুশ্চিন্তা। ধাক্কা খেয়েছিল শুক্রবার, তবে সেই ধাক্কা আরও ব্যাপকভাবে এলো সোমবার। সাত সকালে মাথায় হাত বিনিয়োগকারীদের। সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস। স্বাভাবিকভাবেই পতনের কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহলের মতে আমেরিকায় মন্দার আশঙ্কা নিয়ে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। নিফটি সোমবার 479 পয়েন্ট কমে 24,238 হয়েছে। অপরদিকে সপ্তাহের শুরুর দিকে এক লাফেই সেন্সেক্স কমেছে 1,536 পয়েন্ট। গোটা ঘটনায় এবার নজর গোটা বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। শুক্রবারই জানা গিয়েছিল ন্যাসড্যাকের প্রায় 2.43% অর্থাৎ 417.98 পয়েন্ট পতন হয়েছিল। ওয়াকিবহাল মহলের মতে বিশ্বব্যাপী শেয়ার বাজারে পতনের মূল কারণ হলো আমেরিকার বেকারত্ব বেড়ে যাওয়া। সেখানে বেকারত্ব বেড়েছে 4.3%। যদিও গোটা বিশ্বের নানা স্থানের বিনিয়োগকারীরা সমানভাবে নজর রেখেছেন মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির দিকে। হামাস নেতা খুনের ঘটনায় মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা বাড়ছে। যুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসরায়েল
ইরানের মধ্যে, সেটাও শেয়ার বাজার পতনের একটা বড় কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বন দপ্তরের মহিলা অফিসারকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা গিয়েছিল। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে অবশেষে মমতা ব্যানার্জির নির্দেশে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি। অবশেষে মন্ত্রী অখিল গিরির ইস্তফাপত্র হলো গৃহীত। রাজ্যের কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল গিরি। তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে সোমবার, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন দপ্তরের রেঞ্জ অফিসারের সঙ্গে কর্তব্যরত অবস্থায় একেবারে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ হন বাংলার মুখ্যমন্ত্রী। তার নির্দেশ মতো মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন অখিল। এদিন সোমবার বিধানসভায় এসে ইস্তফাপত্র দিয়ে যান অখিল গিরি। তবে বিধানসভার অধিবেশন কক্ষে তিনি প্রবেশ করেননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে অখিলের সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি বলে জানা যাচ্ছে। এমনকি এদিন থেকে বিধানসভায় এসে মন্ত্রী নয়, সাধারণ বিধায়কদের খাতাতেই স্বাক্ষর করেছেন অখিল গিরি। তবে অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরির সামাজিক মাধ্যমে লেখা একটি পোস্ট নিয়ে বেশ চর্চা হচ্ছে। অখিল গিরির পুত্র লিখেছেন, যাক, অন্তত দুর্নীতির দায়ে মমতার মন্ত্রিসভা থেকে বরখাস্ত হতে হয়নি, সাসপেন্ড হতে হয়নি বা ইস্তফা দিতে হয়নি। অসহায় গরিব দলিত পরিবারের মানুষের জন্য লড়াই করতে গিয়ে জিততে পারিনি, হেরে গিয়েছে। মাথা নিচু নয়, উঁচু করে ইস্তফা দিয়েছি। হ্যাটস অফ বাবা। বাংলা ভাগ হচ্ছে না কোনোভাবেই। বিধানসভায় বেনজির দৃশ্য। বঙ্গভঙ্গের বিরুদ্ধে একসঙ্গে টেবিল চাপড়ে সমর্থন তৃণমূল এবং বিজেপির। বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ সামনে উঠে এসেছিল। এর বিরুদ্ধে বিধানসভা উত্তাল হয়েছিল। সম্প্রতি বিজেপির কয়েকজন নেতার মন্তব্যে বঙ্গভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনে শাসক দল তৃণমূল। তাতেই দেখা গেল নজিরবিহীন এক ছবি। বাংলা ভাগের বিরুদ্ধে সর্বসম্মতভাবে এবার সমর্থন জানালো শাসক তৃণমূল এবং বিরোধী দলের বিধায়করা। একসঙ্গে টেবিল চাপড়ে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে সমর্থন জানালেন এবং বিজেপি বিধায়করা। সাম্প্রতিককালে যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? লেটেস্ট রিপোর্টে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রকৃতি। আজকে দার্জিলিং, কালিম্পং এই দুটো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনটি জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।